বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড়, ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় ৩ অমীমাংসিত ইস্যু। কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবেন না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। কেন্দ্র দখলের চেষ্টা করলে বাতিল পুরো কেন্দ্রের ভোট, হুঁশিয়ারি সিইসির। জীবনের শেষ চিঠিতে দুঃখ লিখে গেলেন সাংবাদিক বিভোর রঞ্জন। মুন্সিগঞ্জে ময়নাতদন্তের পর মরদেহ আনা হবে ঢাকায়। মাইলস্টোন দুর্ঘটনায় ঝরে গেল আরও এক প্রাণ। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ জন। এবং গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও ৭১ ফিলিস্তিনি। নেদারল্যান্ডসের মন্ত্রিসভায় ভাঙন, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদোহা রাইসা। এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রায় ১.৫ দশক স্থবিরতার পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে। ৩ দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যার মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ইঙ্গিত মিলছে। প্রায় ১৫ বছর পর নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পথে ঢাকা ইসলামাবাদ। গেল এপ্রিলে ঢাকায় বৈঠক হয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের। ওই বৈঠকে ৯ দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় কাশ্মীর ইস্যু। অবশেষে স্থগিত হওয়া সেই সফর শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে যাচ্ছে। শনিবার ৩ দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের মন্ত্রিসভার এটি তৃতীয় সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সফরের দ্বিতীয় দিনে রোববার অর্থাৎ ২৪ আগস্ট সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৫ থেকে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির তালিকায় রয়েছে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। চূড়ান্ত হওয়া এমওইউগুলো হচ্ছে দুই দেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা। এছাড়াও দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনার টেবিলে থাকবে অমীমাংসিত ৩ ঐতিহাসিক ইস্যু, যার মধ্যে রয়েছে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্যের উপর বিশেষভাবে জোর দিচ্ছে। এই সফরে তৌহিদ হোসেন ইসহাক দার বৈঠক শেষে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নিয়ে সমঝোতা স্মারক সই হবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দর্শক, বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের কূটনৈতিক প্রতিবেদক জেসমিন প্রাপ্তি। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি আপু, আমরা জানতে চাচ্ছিলাম যে ইসহাক দার আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, তিনি ৩ দিনের সফরে ঢাকায় আসছেন। তো এই ব্যাপারে যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে ইসহাক দার উনি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের যে দ্বিপক্ষীয় সম্পর্ক, এটা আসলে কতটা প্রভাবিত করতে পারে? আসলে আপনি বলছিলেন যে উনি আসছেন, উনি অলরেডি এসে গেছেন। দুপুর ২টার পরেই উনি পাকিস্তানের একটি বিশেষ বিমানে ঢাকা অবতরণ করেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব উনি তাকে রিসিভ করেছেন। তো দেখেন, প্রায় ১৩ বছর পর বাংলাদেশের কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পা রাখলেন। এটা আপনি যদি দেখেন তাহলে গত ১ বছরের সরকার পরিবর্তনের পর, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে যতগুলো সফর হয়েছে তার মধ্যে এটা বেশ গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে এবং নানা আলোচনা চর্চা এটা নিয়ে হচ্ছে। এর বড় কারণ হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের গত
দীর্ঘ 1.5 দশকে একটা শীতল সম্পর্ক ছিল এবং বলা হয় যে বিশ্লেষকরা বলেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এক ধরনের ভারতমুখী ছিল এবং সেই কারণেই হোক কিংবা নানা ঐতিহাসিক প্রেক্ষাপটে হোক আমাদের সাথে পাকিস্তানের সম্পর্কটা একেবারে শীতলই ছিল। সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানে গত 1 বছরে শুধু উনি আসছেন সেটা নয়, পাকিস্তানের তিনজন মন্ত্রী পর্যায়ের মানে মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। অলরেডি তার 2 দিন আগে এসেছেন বাণিজ্য মন্ত্রী, তিনি কিন্তু এখনো আছেন। এই 2 মন্ত্রী একসাথে বাংলাদেশ সফর করছেন। তো এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা একটা কারণ যে বাংলাদেশের সাথে শীতল সম্পর্কটা আসলে সেই শীতলতা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আমরা একটা দেশের সাথে অস্বাভাবিক সম্পর্ক ভালো, একটা দেশের সাথে অস্বাভাবিক রকমের শীতলতা এমন রাখতে চাই না। আমরা চাই দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক থাক। তো বাংলাদেশ যখন স্বাভাবিক সম্পর্ক যাচ্ছে, আমরা আবার একটু জানতে চেষ্টা করেছিলাম যে পাকিস্তানের চাওয়াটা কেমন। তো আমরা দেখলাম যে পাকিস্তান একটু আরেকটু বেশি ঘনিষ্ঠ হতে চায়, একটু কৌশলগত ঘনিষ্ঠতা চায় পাকিস্তান। এরও একটা মানে দ্বিপক্ষীয় সম্পর্কটা বড় তো কারণই বটে। আবার পাশাপাশি আমরা আঞ্চলিকভাবেও যদি ব্যাখ্যা করি, দেখেন এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটা দেশের সাথে, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক কিন্তু একই রকম শীতলতা দিয়ে যাচ্ছে, একটু বৈরী সম্পর্ক। সেই জায়গাটা পাকিস্তান নিতে যাচ্ছে, সেই সুযোগটা নিতে যাচ্ছে। আবার পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র চীনের খুব ঘনিষ্ঠ। তো সব মিলিয়ে আমরা মনে করছি পাকিস্তান দ্বিপক্ষীয় এবং আঞ্চলিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্কটা একটু বেশি ঘনিষ্ঠতা চাচ্ছে। আর একটু যদি বলি, আপনি দেখবেন যে পাকিস্তানের যে পররাষ্ট্র মন্ত্রী আসছেন, এখানে রিসিভ করেছেন আমাদের পররাষ্ট্র সচিব। এর আগে কিন্তু আমরা গতকাল পর্যন্ত শুনেছিলাম যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাকে রিসিভ করবেন। তো সেখানে পররাষ্ট্র সচিব দিয়ে রিসিভ করা এটাও একটু মিন করে যে আমরা তাকে গুরুত্ব দিচ্ছি। রাইট। তাহলে আমরা যেটা শুনতে পাচ্ছি যে ভিসা বিলোপ, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় সহ যেই চুক্তিগুলো হওয়ার কথা, এই চুক্তিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আসলে কী ধরনের সুবিধা আসতে পারে? আসলে দেখেন, এই চুক্তিগুলো খুব বড় চুক্তি এটা বলবো না, কিন্তু একেবারে ছোট করে দেখারও সুযোগ নেই। আর এই যে ভিসা বিলোপের যে কথাটা আসছে, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য। তো হ্যাঁ, এটা একটা শুরু, এটা একটা ছোট্ট পদক্ষেপ। যে কোনো ধরনের ভিসা বিলোপ বা হ্যাঁ, যে কোনো ধরনের ভিসা যখন আপনার লাগছে না, তখন এটা একটা আস্থার সম্পর্ক তৈরির একটা প্রতীক বলা হয়। তো যখন এই ছোট্ট একটা পদক্ষেপের মধ্য দিয়ে আস্তে আস্তে আপনার ডিপ্লোম্যাটিক কর্মকর্তারা যাবেন, অফিসিয়ালরা যখন যাবেন, এরপরে হয় কি আপনার পিপল টু পিপল কানেকশন। আসলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তারাও বলছিলেন যে আমরাও জানতে চেয়েছিলাম যে আসলে পাকিস্তানের উদ্দেশ্যটা কি, পাকিস্তান আসলে কি চাচ্ছে, বা আমরা আসলে আমাদের প্রধান লক্ষ্যটা কি। ওরা বলছিলেন যে আমাদের মূল একটা দেশের সাথে একটা দেশের সম্পর্কের মূল হচ্ছে মানুষের সম্পর্কটা বৃদ্ধি করতে চাই। তো আশা করি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মানুষের সম্পর্কটাও বৃদ্ধি পাবে। আচ্ছা, প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম যে 3টি অমীমাংসিত বিষয়ে আলোচনায় আসছে। সেটি হচ্ছে যেমন 71-এর গণহত্যা, পাকিস্তানের অভিবাসন প্রত্যাবর্তন বা অবিভাজিত সম্পদের যে ন্যায্য হিস্সা। এই ঐতিহাসিক ইস্যুগুলো আলোচনায় আসলে আসলে এই ফলপ্রসূটা কেমন হতে পারে বলে মনে করছেন? আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের টেবিলে যখন দুই পক্ষ বসে, বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্কের সীমাটা আসলে আকাশ সমান, সেখানে আপনি যে কোনো ইস্যুই আলোচনা করতে পারেন। তো বাংলাদেশের সাথে পাকিস্তানের এই যে 3টি ইস্যু, এটা ভীষণভাবে আমরা বলি স্পর্শকাতর ইস্যু। তো এর সাথে একটা বড় ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। তো বাংলাদেশের পক্ষ থেকে এই জিনিসটা যখন ওঠানো হচ্ছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একটা সম্পর্কে এক ধাপ এগোতে যাবেন, তখন আপনার পেছনের যে কাটাগুলো আছে সেগুলোকে দূর করে আসতে হয়। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে সবসময় বলা হয়ে থাকে এই ইস্যুগুলোকে মীমাংসা করার জন্য। পাকিস্তান আশা করি ইতিবাচক জবাব দিবে। যখন আপনার ইতিবাচক জবাবটা আসবে, সমাধানটা আসবে, তখন কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে যখন রিপোর্ট করছিলাম, আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। তো আমরা যখন কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, আপনারা কি চাচ্ছেন, তখন কয়েকজন বলছিল যে আসলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা স্বাভাবিক হোক, এটা আমরা চাই, কিন্তু পেছনের সমস্যাগুলো মিটিয়ে আসুক। কারণ আমরা এটাও চাই না যে সম্পর্ক একদিকে ঝুঁকে থাকুক, আবার অকারণে সম্পর্ক ভালো করা হোক। তো এই চাওয়াটা সবারই।
আচ্ছা, তাহলে শেষ করার আগে আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন যদি আমি রাখি, তাহলে হচ্ছে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের যে সহযোগিতা, এর জোরদার ক্ষেত্রে আসলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক কতটা জোরদার হতে পারে বা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে হয়? ধন্যবাদ। দেখেন, একটা দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে, আপনাকে স্পর্শকাতর ইস্যুগুলোকে গুরুত্ব দিতে হবে, রাজনৈতিক ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোকে বিবেচনায় নিয়ে যখন আপনি এগোতে পারবেন তখনই আসলে বাণিজ্য সহযোগিতা এগুলো বাড়তে থাকে। তো পাকিস্তানের পক্ষ থেকেও যখন বাংলাদেশে ব্যবসা করতে যাবে, বাংলাদেশ যখন ব্যবসা করতে যাবে, এখানে একটা এটাকে বলা হয় আপনার আস্থার সম্পর্ক তৈরি করা। তো এই ধরনের ছোটোখাটো ইস্যুগুলো, বিগত দিনের ইস্যুগুলো, আপনার ভিসা ইস্যুগুলো, আপনার যে চুক্তিগুলো আমাদের হচ্ছে, অবশ্যই আস্তে আস্তে মানুষের, ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি করবে। এবং শুধু আস্থা বলবো না, ধরেন কানেক্টিভিটির কথা আসে এখানে। পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ নেই। তো এই আলোচনাও হয়েছিল যে এই পররাষ্ট্রমন্ত্রীর সফরে এই চুক্তিটা হতে পারে কিনা। কিন্তু এখন বড় একটা সমস্যা হচ্ছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা। ইন্ডিয়ার আকাশসীমা কিন্তু এখন পাকিস্তানের জন্য বন্ধ আছে। ফলে সরাসরি যদি আপনি বিমান যোগাযোগ করতে চান সেটা অনেক সহজসাধ্য হবে না, কারণ আপনাকে ঘুরে অনেক দূর যেতে হবে। সেটাও আসলে ভায়াবল হবে কিনা, এখানে খরচের ব্যাপার আছে। শুধু সরকার তো আর এয়ারলাইন চালাবে না, বেসরকারি বিমানও চলবে। তো সব কিছু মিলিয়ে আস্তে আস্তে হবে, এটা সময় লাগবে। কিন্তু এটা তো ধরেন অন্তর্বর্তী সরকার, নিশ্চয়ই পরবর্তী সরকার এসে আরও ভাববে সম্পর্কগুলো কীভাবে আরও সহজ করা যায়, নিশ্চয়ই তখন আরও সহজ হবে। আচ্ছা, আমরাও আশাবাদী যে এই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আসলে বৈঠকটি হতে যাচ্ছে, এটি যেন সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে জাগো নিউজের কূটনৈতিক প্রতিবেদক জেসমিন পাপড়ির সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। জনগণ নির্বাচনমুখী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা কিংবা কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কার দোষত্ব বোঝা যাচ্ছে না। যেমন ধরেন, আপনি এখন তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি কিন্তু তার শত্রু হয়ে যেতেছেন, আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকবো। অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলব। দেশ হলো আমরা স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। এই জন্য যার যার মত সে প্রকাশ করতে পারতে, জনগণ হলো ডিসিশন নেবে। মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে। শনিবার সকাল 10টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে। ভোট আসতে আসতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ভোটার হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ।
একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখবে তারা। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। অর্ধশতক ধরে কলম হাতে লড়েছেন সাংবাদিক বিভু রঞ্জন সরকার। তবুও শেষ লেখায় লিখলেন সাফল্যহীন জীবনের বেদনা। আর্থিক কষ্ট, অবহেলা আর অপূর্ণ স্বপ্নে জর্জরিত এই মানুষটিকে পরদিন পাওয়া গেল মেঘনার বুকে ভাসমান। সাংবাদিকতার দীর্ঘ পথ পেরিয়েও তিনি রইলেন অবহেলা আর অভাবের অন্ধকারে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই, দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। এই করুণ বাক্যগুলো লিখেছিলেন প্রবীণ সাংবাদিক বিভু রঞ্জন সরকার। ঠিক একদিন পর শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে তার নিথর দেহ ভেসে ওঠে। খোলা আকাশের নিচে নদীর বুক জুড়ে যেন এক সাংবাদিকের দীর্ঘশ্বাস মিশে গেল চিরতরে। বৃহস্পতিবার সকাল, প্রতিদিনের মতোই অফিস যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন বিভু রঞ্জন। এরপর আর কোনো খোঁজ মেলেনি তার। রাতে বাসায় না ফেরায় পরিবার রমনা থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন গজারিয়ার বলাকির চর থেকে পুলিশ একটি ভাসমান মরদেহ উদ্ধার করলে পরিবারের শোক ভরা চোখে তা হয়ে ওঠে নিশ্চিত সত্য। এর আগেই নিজের শেষ লেখা পাঠিয়েছিলেন স্থানীয় গণমাধ্যমে। শিরোনাম দিয়েছিলেন খোলা চিঠি। ফুটনোটে লিখেছিলেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন, যেন অব্যক্ত এক বিদায়পত্র। সেই লেখায় ফুটে উঠেছে তার জীবনের নানা বেদনা ভরা অধ্যায়। অসুস্থ ছেলেকে নিয়ে অস্থিরতা, মেয়ের পড়াশোনার ব্যর্থতা, সাংবাদিকতা জীবনের অবমূল্যায়ন আর অবহেলা। লিখেছেন, 5 দশকের বেশি সময় কলম হাতে রেখেও কোনো বাস্তব পুরস্কার পাননি তিনি। একসময় শেখ হাসিনার দরবারে সাহায্যের আবেদন করেও ফিরেছেন শূন্য হাতে। নিজের লেখা বই থেকেও পাননি কোনো রয়্যালিটি। কিন্তু জীবনের শেষ সময়ে তিনি ছিলেন নিঃসঙ্গ, অর্থকষ্টে জর্জরিত আর হতাশ। হয়তো সেই চাপ আর বহন করতে পারেননি। নদীর ঢেউ তাই যেন আজ সাক্ষী বাংলাদেশের এক প্রবীণ সাংবাদিকের নিভে যাওয়া প্রদীপের। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে ময়নাতদন্তের পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ ঢাকায় নিয়ে আসবে পরিবার। শনিবার সকালে বিভু রঞ্জন সরকারের ছেলে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাত 8:45টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন বিভু রঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার। 71 বছর বয়সী বিভু রঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করেন পরিবার। পরদিন শুক্রবার বিকেলে 3:45টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় বিভু রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া মারা গেছে। 33 দিন চিকিৎসাধীন থাকায় পর মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে। শনিবার সকাল 8টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। মাইলস্টোনের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাসনিয়া।
তার বাড়ি ফরিদপুরে মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানানো হয়, উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় গত মাসের 21 জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। তার শরীরের 37% দগ্ধ হয়েছিল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ 9 জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর 5:30টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডক্টর সুলতান মাহমুদ শিকদার জানান, শিশুসহ দগ্ধ 9 জন এখানে এসেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে শুধু তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, দিবাগত রাত 3:30টার দিকে হঠাৎ গ্যাস পাইপলাইন থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ হয় 9 জন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজকে রাতে 3টা বাজে এই গ্যাসের লাইনের বাস্ট হইয়া আগুন তো ছিটে গেছে। তারপর আমার শরীরে 9 জনের শরীরের অঙ্গে কাপড় চুপড় যা আছে সব খুঁজে, শরীরে চামড়া আমরা সব খুইয়া অবস্থা ধরার মতন কিনি আমি। এরপরে একজনে আগুন লইয়ে বাইরে কইছি যে আমার বাঁচান। এবার আশেপাশে মানুষ গেছি, বাইরে যেয়ে দিয়ে আগুন নিয়ে সবাই বেরিয়েছি। এরপরে আবার গাড়ি পানি পাইছে, আবারও ফোন দিছে, ফোন দেওয়া হারা আইয়া পানিটা নিয়ে দিচ্ছে, গ্যাসের আগুন নিয়ে আসতে। তারপরে এগুলো হাসপাতালে নিয়ে গেছে, নিয়ে ভর্তি করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে 71 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 251 জন। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গাজা সিটিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সেখানে 37 জনের মৃত্যু হয়েছে। শেখ রেদওয়ানে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী, যার ফলে 12 জন প্রাণ হারিয়েছেন। হামলা হয়েছে তুফা এলাকায়ও। দক্ষিণে খান ইউনিসের একটি তাঁবুতে বোমা বর্ষণে 5 জন নিহত হয়েছেন, এদের মধ্যে 4 জন শিশু। মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমা বর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও 7 জন নিহত হয়েছেন। এদিকে হামাস যদি যুদ্ধবিরতির শর্তে রাজি না হয়, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসের রাজনীতিতে। বিল বাতিলের জেরে পদত্যাগ করেছে ডাচ পররাষ্ট্রমন্ত্রী কেসপার ভেলোতকাম্প। এমনকি জোট সরকার থেকে বেরিয়ে গেছেন তার দলের বাকি মন্ত্রীরাও। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বারবারই সহকর্মীদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন কেসপার। শুক্রবার মধ্য ডানপন্থী দল নিউ সোশ্যাল কন্ট্রাক্ট এনসিসির এই নেতা জানান, তিনি অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন। এদিন ইসরায়েলের বিরুদ্ধে তোলা নতুন নিষেধাজ্ঞার প্রস্তাবটি বাতিল হয় ডাচ পার্লামেন্টে। এরপর পদত্যাগের ঘোষণা দেন এনসিসির সদস্য কেসপার। মূলত ইউরোপীয় ইউনিয়ন যখন ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে দৌড়ঝাঁপ আর যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে দর কষাকষিতে ব্যস্ত, তখন ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হন ডাচ পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ।
জায়গা হয়নি নাইম শেখের। স্ট্যান্ড বাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। প্রায় 3 বছর পর টি-20 দলে ফিরেছেন সোহান। 31 বছর বয়সী উইকেট রক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন 2022 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-20-তে। সাইফ হাসানও বলতে গেলে প্রায় 3.5 বছর পর জাতীয় দলে এসেছেন। এর আগে 2023 সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানারে এশিয়ান গেমসে খেললেও সেটি আদতে ছিল এ দল। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে। তার 30 আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ আছে বাংলাদেশের। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মোড়। ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় 3 অমীমাংসিত ইস্যু। কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবেন না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। কেন্দ্র দখলের চেষ্টা করলে বাতিল পুরো কেন্দ্রের ভোট, হুঁশিয়ারি সিইসির। জীবনের শেষ চিঠিতে দুঃখ লেখেন সাংবাদিক বিভোর রঞ্জন। মুন্সিগঞ্জে ময়না তদন্তের পর মরদেহ আনা হবে ঢাকায়। মাইলস্টোন দুর্ঘটনায় ঝরে গেল আরও 1 প্রাণ। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 জন। এবং গাজায় একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারালো আরও 71 ফিলিস্তিনি। নেদারল্যান্ডসের মন্ত্রিসভায় ভাঙন, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।